ওয়েলকাম। আজ ক্লাস 7-এর বিজ্ঞানের ওপর আমার প্রথম ভিডিও এবং এটি হচ্ছে থার্ড সামেটিভের একটি বিষয়, যেটি হলো পরমাণু, আয়ন এবং মূলক। তাহলে পরমাণু কী জিনিস আমরা আগে দেখে নেই। পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা। সাধারণ মতবাদে ডাল্টন বলেছিল পরমাণুকে আর ভাঙা যায় না, কিন্তু আমরা অত এতে যাব না। আধুনিক মতবাদ যেটা বলছে পরমাণুকে অবশ্যই ভাঙা যায় এবং পরমাণুর ভিতরে কি আছে, পরমাণুর ভিতরে 3 ধরনের কণা আছে। তাহলে পরমাণুকে যদি আমরা ভাঙি তার ভিতরে 3টি কণা পাবো, যাদেরকে বলা হয় আদি বা মূল কণা। তাহলে পরমাণুকে ভাঙলে তাহলে পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা এবং সেটা হচ্ছে কি, একে যদি ভাঙা হয় তাহলে এখান থেকে কি পাবো, 3টি কণা পাবো। তাহলে সেই কণাগুলির নাম হচ্ছে প্রোটন, ইলেকট্রন এবং হচ্ছে নিউট্রন। চলে আসি তাহলে নিউট্রন, চলে আসি এদের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেই কণাগুলির। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত কণা, অর্থাৎ এটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত একটি কণা। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধানযুক্ত কণা। এ হচ্ছে নিস্তড়িত, অর্থাৎ এর কোনো চার্জ নেই। ভালো করে খেয়াল করব। তাহলে প্রোটন হচ্ছে পজিটিভ কণা, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ কণা, নিউট্রন হচ্ছে নিস্তড়িত। চলে আসি ভর হিসাবে। নিউট্রন হচ্ছে সবথেকে বেশি ভারী, প্রোটন হচ্ছে তারপরে, ইলেকট্রন হচ্ছে সবচেয়ে হালকা। তাহলে এদের দুজনের আধানের মান সমান, অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটনের কিন্তু আধান সংখ্যা সবসময় সমান থাকে। এই কারণে পরমাণু কি হয়, নিস্তড়িত হয়। চলে আসি পরমাণুর যদি গঠনটা আমরা দেখি, তাহলে এর গঠন দেখলে কি হবে, পরমাণুর গঠনকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে তার নিউক্লিয়াস, যাকে কেন্দ্রক বলা হয়। তাহলে পরমাণু ক্ষুদ্রতম কণাকে ভাঙলে আমরা এই কণা পাই, ঠিক একরকম পরমাণুর গঠনকে যদি আমরা করি সেটাকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে নিউক্লিয়াস আর হচ্ছে বহিস্থ ইলেকট্রন মহল। বহিস্থ ইলেকট্রন মহল, ভালো করে খেয়াল করব। আমি ছবিটি একটি আঁকবো, পরমাণুর গঠন চিত্র আঁকার কীভাবে আঁকতে হয় আমি দেখিয়ে দেবো। তাহলে এইটা হলো পরমাণু সম্পর্কে প্রাথমিক ধারণা। এই হলো কতগুলি কণা, সেগুলো নিয়ে পরমাণু গঠিত এবং পরমাণুর গঠনকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে নিউক্লিয়াস, একটি হচ্ছে বহিস্থ ইলেকট্রন মহল। ভালো করে খেয়াল করব, পরমাণু নিউক্লিয়াসে কি থাকে, পরমাণু নিউক্লিয়াসে থাকে হচ্ছে দুটি কণা, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। তাহলে পরমাণু নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন কণা এবং নিউট্রন কণা, এবং বহিস্থ কক্ষে কি থাকে, ইলেকট্রনগুলি আবর্তন করে। যেহেতু প্রোটন এবং নিউট্রনের ভর হচ্ছে সর্বাধিক, এই জন্য একটা মৌলের পরমাণুর ভরটা সাধারণত প্রোটন এবং নিউট্রনের ভরের উপর নির্ভর করে, কারণ ইলেকট্রন হচ্ছে ভরে খুবই নগণ্য। এই জন্য পরমাণুর ভর নির্ণয়ের ক্ষেত্রে ইলেকট্রনকে আমরা একরকম কি বাদই দিয়েছি। তাহলে নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, বহিস্থ ইলেকট্রনগুলো হচ্ছে বাইরে ঘুরে বেড়ায়। আমরা তাহলে দেখি একটি ছবি, অর্থাৎ পরমাণুর গঠন কেমন হয়। তাহলে পরমাণুর গঠন হচ্ছে প্রথম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে সাধারণত পজিটিভ চার্জযুক্ত প্রোটন এবং নিস্তড়িত নিউট্রন থাকে, এলো নিউট্রন কণা, এবং বাইরের কক্ষে ইলেকট্রনগুলি আবর্তন করে। ঠিক আছে। নিয়ম হচ্ছে এই যে কক্ষগুলি কটি ইলেকট্রন থাকবে সেটিও নির্দিষ্ট। আমি একটু বলে দেই। এই প্রথম কক্ষ অর্থাৎ কে কক্ষ যেটা, সেটাই সবসময় ইলেকট্রন সংখ্যা থাকবে 2টি, সর্বোচ্চ 2টি। এল কক্ষে ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ থাকবে 8টি, এম কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থাকবে 18টি। ভালো করে আরেকবার বলছি, কে কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি, এল কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 8টি, এম কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 18টি। আমি একটি মাত্র উদাহরণ দেব, সেই উদাহরণ দিয়ে আমি এই ছবিটাকে কমপ্লিট করব। চলে আসি, যে উদাহরণটি আমি দিচ্ছি সেই উদাহরণটি হচ্ছে এই মৌলটির, সোডিয়াম। আচ্ছা, এটা একটা বিশেষ মৌলকে বোঝাবার জন্য একটি বিশেষ পদ্ধতি, এই সম্পর্কে আলোচনা আমরা পরে ক্লাসে করব। আমি এখানে চলে আসি, কটি প্রোটন আছে, এখানে প্রোটন আছে, এই সংখ্যাটিকে বলা হয় প্রোটন সংখ্যা। নিয়ম হচ্ছে যতগুলি প্রোটন থাকবে ততগুলি ইলেকট্রন থাকে। আর নিউট্রন সংখ্যা কি, নিউট্রন সংখ্যা হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা নিউট্রন সংখ্যাটা নির্ণয় করতে পারি। তাহলে 11, তাহলে বিয়োগ করে হবে 12। তাহলে এই মৌলে কটি প্রোটন আছে, 11টি। ভুল লিখলাম, এটা হচ্ছে সোডিয়াম। এটা হচ্ছে ইলেকট্রন আছে 11টি, নিউট্রন আছে 12টি। তাহলে চিত্রটি কেমন হবে আমরা একটু দেখে নেই।
অলরেডি আমি এঁকেছি, এটা আর মুছবো না সময়টি কমাবার জন্য, আমরা এর ভিতরে লিখব। তাহলে এই হলো পরমাণু নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ কত আছে? পজিটিভ চার্জ আছে 11টি, নিউট্রন আছে কতগুলি? 12টি, ইলেকট্রন আছে কটি? 11টি। তাহলে 11টি ইলেকট্রন প্রথম কক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন ধরে? 2টি, আমি বলেই দিয়েছি এইটা। তারপর পরে সর্বোচ্চ কটি ধরে? 8টি। তাহলে হাতে থাকলো আমার কটি? 1টি। অর্থাৎ প্রত্যেকটা কক্ষ ভর্তি হওয়ার পর যদি ইলেকট্রন থাকে সেটাই পরের কক্ষে যাবে। তাহলে প্রথম কক্ষে 2টি, তারপরে কক্ষে 8খানি, ভালো করে খেয়াল করব। 1 2 3 4 5 6 7 8। দেখছি আমার হাতে এখন 1 ইলেকট্রন আছে, সেটা আমি কোথায় বসাবো? একদম পরের কক্ষে। আর যেহেতু ইলেকট্রন নেই তাহলে এই কক্ষে আমরা আর ইলেকট্রন বসাতে পারছি না, এটাই হচ্ছে নিয়ম। তাহলে প্রথম কক্ষে 2টি, তারপরে পরের কক্ষে 8টি এবং পরের কক্ষে 18টি সর্বোচ্চ ইলেকট্রন। যতক্ষণ ইলেকট্রন থাকবে এইভাবে নিয়ম অনুযায়ী আমি ভর্তি করব। এটা হচ্ছে পরমাণুর গঠন চিত্র। এটা হচ্ছে সোডিয়াম পরমাণুর একটি সরল গঠন চিত্র। চলে আসবো এরপর আমরা আয়ন কি জিনিস। এই যে পরমাণু, তাহলে এরপর আমরা কি চলে আসি? আয়ন। তা আয়নকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, একটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত। যে ধনাত্মক আয়নযুক্ত সেটাকে বলছি ক্যাটায়ন, আর যেটি ঋণাত্মক আধানযুক্ত সেটাকে বলা হয় অ্যানায়ন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, এটা হলো নেগেটিভ চার্জযুক্ত। তাহলে কি হয়, অনেক সময় পরমাণুগুলো কি করে? বহিস্থ কক্ষে ইলেকট্রন গ্রহণ করে বা বহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন বর্জন করে। তাহলে বহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন যদি বর্জন করে তাহলে কি হয়, এবং বহিস্থ কক্ষে ইলেকট্রন গ্রহণ করলে কি হয়, তার একটা ছোট্ট ছবি আমি আঁকছি। সাধারণত দেখা যায় ধাতুগুলি ইলেকট্রন বর্জন করে এবং অধাতুগুলি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে যে ছবিটা আঁকছি এটা হচ্ছে সোডিয়ামের ছবি। আচ্ছা, তাহলে প্রোটন আছে 11টি, এক্ষুনি আমি আঁকলাম, এবং নিউট্রন আছে 12টি। তাহলে প্রথম কক্ষে কটি আছে? প্রথম কক্ষে আছে 2টি, তারপরে কক্ষে ছিল 8টি, 1 2 3 4 5 6 7 8, আর তারপরে কক্ষে আছে কটি? 1টি ছিল। তাহলে কি এই সোডিয়াম ধাতু যদি কি হয় সবচেয়ে বাইরের কক্ষে, এটা হচ্ছে সোডিয়াম পরমাণু, তাহলে যদি সবচেয়ে বাইরের কক্ষে একখানি ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটি, তাই ইলেকট্রনটা যদি কোনোভাবে ও ছেড়ে দিতে পারে, অর্থাৎ এইটা যদি ও বর্জন করে, তাহলে বর্জন করলে কি হবে? বাইরের কক্ষে একটি ইলেকট্রন বেরিয়ে যাবে। ভালো করে ছবিটা আঁকলে আমি আরও বেশি ক্লিয়ার হবে তোমাদের। তাহলে এখানে পজিটিভ চার্জ আছে 11টি, নিউট্রন আছে 12টি, তাহলে প্রথম কক্ষে আছে 2টি ইলেকট্রন, পরের কক্ষে আছে 8খানি ইলেকট্রন, 2 3 4 5 6 7 8। পরের কক্ষে দেখো ফাঁকা হয়ে গেল, আর কোনো ইলেকট্রন নেই। এখন তাহলে ইলেকট্রন আছে কটি? 10টি, প্রোটন আছে কটি? 11টি। যেহেতু একটি পজিটিভ চার্জ এখন বেশি হয়ে গেছে, তাহলে এ কি হয়ে গেল? সোডিয়াম প্লাস, অর্থাৎ এটি হলো সোডিয়াম ক্যাটায়ন। অর্থাৎ কোনো পরমাণু যদি বহিস্থ কক্ষে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে, তাহলে সে যে রূপটি পাবে বা যে তড়িৎগ্রস্ত অবস্থায় পাবে সেটাকে আমরা কি বলবো? ক্যাটায়ন। তাহলে এটা হচ্ছে সোডিয়াম ক্যাটায়ন, এটা হচ্ছে সোডিয়াম পরমাণু। সাধারণত ধাতুগুলি ক্যাটায়ন তৈরি করে, অধাতুগুলি সাধারণত অ্যানায়ন তৈরি করে। তাহলে আমি একটা অ্যানায়নের উদাহরণ দেখাই। তাহলে এটি একটু মুছছি। পরে যে উদাহরণটি দেখাচ্ছি সেটি হচ্ছে ক্লোরিন পরমাণু। ক্লোরিন পরমাণু নিয়ম হচ্ছে ও 17টি প্রোটন আছে এবং 18টি নিউট্রন আছে। এগুলো সবার ক্ষেত্রে নির্দিষ্ট, প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে এই সংখ্যাগুলো নির্দিষ্ট, কিন্তু যেহেতু আমার এখানে মুখস্থ আছে বলে আমি একবার লিখে দিচ্ছি। তাহলে প্রথম কক্ষে থাকে 2টি, তারপরে কক্ষে থাকে 8টি, 1 2 3 4 5 6 7 8, এরপরে কক্ষে আছে 7টি, 1 2 3 4 5 6 7। তাহলে সাধারণত নিয়ম হচ্ছে যতগুলি প্রোটন ততগুলি ইলেকট্রন। তাহলে 17টি প্রোটন আছে, অর্থাৎ 17টি ইলেকট্রন থাকবে। তাহলে এ কি করলো? এটা হচ্ছে ক্লোরিন পরমাণু। এ কি করলো? এই সবচেয়ে বাইরের কক্ষে একটি ইলেকট্রন গ্রহণ করলো, ঠিক আছে? তাহলে ইলেকট্রন যদি কখনো ইলেকট্রন নেয়, তাহলে ইলেকট্রন গ্রহণ, আগেরটা ইলেকট্রন বর্জন করলো, কি করবে? এই বাইরের কক্ষে একটি ইলেকট্রন কি হলো? নিল। তাহলে নিলে কি হবে এবার দেখি আমরা। তাহলে ছবিটিকে আমি একটু আঁকি। তাহলে হলো 17টা প্রোটন ছিল, 18টি নিউট্রন, প্রথম কক্ষে ছিল 2টি, তারপরে কক্ষে ছিল হচ্ছে 8টি, 1 2 3 4 5
6 7 8, তারপরে কক্ষে ছিল 8টি, আর 7টি ছিল, এবার একটি বেশি হয়েছে, 2 3 4 5 6 7 8। ভালো করে খেয়াল করবো, আগে ছিল 7টা, এখন একটু আপগ্রেড করলো, তাহলে হয়ে গেল 8টি। ভালো করে খেয়াল করবো, আগে প্রোটন ছিল কটি, 17টি, কিন্তু ইলেকট্রন হলো কতগুলি, 18টি। তাহলে বুঝতেই পারছি দুজনের চার্জ যেহেতু বিপরীত এবং সমান সমান, তাহলে কি হলো, 17টি পজিটিভ 17টি নেগেটিভকে কি করে, প্রশমিত করে। কিন্তু যেহেতু একটি নেগেটিভ বেশি হয়ে গেল, তাহলে মনে করলাম এই ইলেকট্রনটি এক্সট্রা আসছে, তাহলে এর যে ঋণাত্মক চার্জ সেটি হলো পরমাণুর উপর লিখলাম। তাহলে এই যে ঋণাত্মক আধানযুক্ত যে কণা, তাকেই আমরা বলি অ্যানায়ন। তাহলে কি হচ্ছে, পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে উৎপন্ন হচ্ছে অ্যানায়ন, এবং পরমাণু যদি ইলেকট্রন বর্জন করে তাকে আমরা বলবো ক্যাটায়ন। আমি আগের ছবিটি সেটা দেখালাম। চলে আসি পরমাণু, মানে রাসায়নিক বিক্রিয়া করার সময় একটি বিশেষ অবস্থা হচ্ছে মূলক। মূলক কি জিনিস, যখন একই মৌলের এক বা একাধিক পরমাণু কি হচ্ছে, অন্য কোনো মৌলের পরমাণুর সাথে বা যৌগে যুক্ত হয়ে কি হচ্ছে, জোটবদ্ধ অবস্থায় থেকে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, সেই জোটবদ্ধ অবস্থাকে কি বলা হয়, জোটবদ্ধ অবস্থাকে বলা হয় মূলক। তাহলে কি, পরমাণুর জোটবদ্ধ অবস্থা, জোটবদ্ধ অবস্থাকে সাধারণত মূলক বলে। তাই পরমাণু জোটবদ্ধ অবস্থাকে, সেটা নিজের পরমাণু হতে পারে বা নিজের সাথে অন্য মৌলের পরমাণু কিন্তু হতে পারে, সেই বিশেষ জোটবদ্ধ অবস্থাকেই আমরা বলবো মূলক। সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় মূলকগুলি কি করে, একটি আয়নের মতো অংশগ্রহণ করে, এবং একটি আয়ন যেমন বা একটি পরমাণু যেমন অংশগ্রহণ করে, মূলকগুলিও ঠিক একটি পরমাণুর আয়নের মতোই অংশগ্রহণ করে। আমাদের এখানে কতগুলি মূলক দেওয়া আছে, আমরা সেগুলো দেখি। যেমন প্রথম উদাহরণটি দেওয়া আছে NO3-, এটা হলো নাইট্রেট। তাহলে এর আধানের মান কত, এই আধানের মান হচ্ছে -1, ঠিক আছে। আচ্ছা, চলে আসি পরেরটা আছে সালফেট, SO4 2-, আধানের মান হচ্ছে -2। চলে আসি OH-, হচ্ছে হাইড্রক্সিল। বুঝতেই পারছি এই যে চার্জটি, এটি হচ্ছে আধানের মান। কার্বনেট, CO3 2-, এটা হলো কার্বনেট, তাহলে এর চার্জ বুঝতেই পারছি -2। আচ্ছা, এর পাশে লিখি বাইকার্বনেট, বাইকার্বনেটের সঙ্গে তো হচ্ছে এই CO3-, তাহলে এর আধানের মান কত, -1। আচ্ছা, কার্বনেট বাইকার্বনেট। চলে আসে একটি উদাহরণ দিয়ে বলা, ফসফেট, PO4 3-, তাহলে এর আধানের মান হচ্ছে -3। তাহলে এইগুলো এই জোটবদ্ধ অবস্থাকেই বলা হয় মূলক, এবং এরা রাসায়নিক বিক্রিয়ার সময় কি হচ্ছে, এইগুলি আয়ন রূপে কিন্তু অংশগ্রহণ করে।